হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। দেখো আমাদের প্রশ্ন কি আছে। নদীর ওপর পার্শ্বীয় ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সংক্রান্ত ব্যাখ্যা দাও। নদীর ওপর যে পার্শ্বীয় ক্ষয়গুলো হচ্ছে, নদীর প্রভাবে যে পার্শ্বীয় ক্ষয় হচ্ছে, সেই পার্শ্বীয় ক্ষয়ের ফলে যে ভূমিরূপগুলি সৃষ্টি হচ্ছে, সেই ভূমিরূপগুলি কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। তো প্রথমে দেখো কি আছে, ভূমিকা। নদী পৃথিবীর অন্যতম প্রধান বহিরাগত শক্তি, যা কি করে ভূমিরূপ গঠনে গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে থাকে। তাহলে নদী কি? নদী হলো একটি গুরুত্বপূর্ণ পার্থিব বহির্জাত প্রক্রিয়া, যেখানে কি করে যে প্রক্রিয়া বা যে শক্তি ভূমিরূপ গঠনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নদীর প্রবাহমান জল তার শক্তি ও বেগের দ্বারা কি করে তলদেশ এবং তীরভূমির শিলা এবং মাটিকে কিন্তু ক্ষয় করে এবং বিভিন্ন ভূমিরূপে সৃষ্টি করে। নদীর যে স্রোত রয়েছে, সেই স্রোতের শক্তি এবং বেগ কি করে নদীর তলদেশে এবং পাশে অর্থাৎ নদীর দুই তীরে ক্ষয় করে বিভিন্ন ভূমিরূপে কিন্তু সৃষ্টি বা ধ্বংস করে থাকে। ঠিক আছে, তারপর দেখো নদী ক্ষয়ের কিন্তু সংজ্ঞা দেওয়া রয়েছে। নদী পার্শ্ব ক্ষয়ের, নদীর স্রোতের দ্বারা তীরভূমির দুই পাশের শিলা ও মাটি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হওয়ার যে প্রক্রিয়া রয়েছে, তাকে নদীর কি বলা হচ্ছে? পার্শ্বীয় ক্ষয় বলা হচ্ছে। অর্থাৎ নদীর স্রোত যখন কি করবে, নদীর দুই তীরের ভূমিকে ক্ষয় করবে, ভূমি বা শিলা বা মাটিকে ক্ষয় করবে, তখন কিন্তু তাকে নদীর পার্শ্বীয় ক্ষয় বলা হচ্ছে। নদী ও পার্শ্বীয় ক্ষয়ের হচ্ছে যে বৈশিষ্ট্যগুলি রয়েছে, দেখো সমভূমি অঞ্চলে কিন্তু এই প্রকার ক্ষয় বেশি লক্ষ্য করা যায়। অর্থাৎ নদীর যে পার্শ্ব ক্ষয় রয়েছে, সেটা কিন্তু সমভূমি অঞ্চলে সব থেকে বেশি লক্ষ্য করা যায়। 2 নম্বর বৈশিষ্ট্য কি আছে? নদীর গতিবেগ তুলনামূলক কিন্তু কম থাকে। এই ক্ষেত্রে অর্থাৎ পার্শ্ব ক্ষয় যখন হয়, সেক্ষেত্রে কিন্তু নদীর গতিবেগটা অনেকটা তুলনামূলক কম থাকে। কার তুলনায়? যখন হচ্ছে নদীর উল্লম্ব ক্ষয় হয়, সেই তুলনায় কিন্তু পার্শ্ব ক্ষয় কম থাকে। 3 নম্বর কি আছে? 3 নম্বরে দেখো নদীর প্রস্থ কিন্তু বৃদ্ধি পায়। এই পার্শ্ব ক্ষয়ের ফলে কি হয়? নদীর চওড়া বা প্রস্থ কিন্তু বৃদ্ধি পায়। 4 নম্বর, নদী বাঁক নিতে শুরু করে। এই সময় কি হয়? নদী বাঁক নিতে শুরু করে। এবার দেখবো যে পার্শ্বীয় ক্ষয়ের ফলে যে ভূমিরূপগুলি সৃষ্টি হচ্ছে, সেই ভূমিরূপগুলো কি কি, এই ভূমিরূপগুলো কিভাবে গঠিত হচ্ছে দেখে নেব। বাঁক বা মিয়েন্ডার। বাঁক বা মিয়েন্ডার কি? নদী যখন সমভূমিতে ধীরে প্রবাহিত হয়, তখন কি করে পার্শ্বীয় ক্ষয়ের ফলে নদী সোজা পথে না গিয়ে কিন্তু বাঁক নিতে শুরু করে। নদী যখন সমভূমিতে আসছে, তখন কি করে সোজা আর প্রবাহিত হয় না, একটা সময় বাঁক নিতে শুরু করে, এঁকে বেঁকে প্রবাহিত হতে শুরু করে। এই যে বাঁক নিচ্ছে, বাঁকগুলোকে কি বলা হচ্ছে? এই বাঁকগুলোকে কিন্তু মেন্ডার বলা হচ্ছে। মেন্ডার কিভাবে গঠিত হচ্ছে দেখো, সমভূমি অঞ্চলে, এক সেকেন্ড, সমভূমি অঞ্চলে নদীর গতিবেগ কমে গেলে নদীর পাশের দিকে ক্ষয় করতে কিন্তু শুরু করে। যখন সমভূমি অঞ্চলে নদী এসে পৌঁছায়, তখন কি হয়? নদীর গতিবেগ কমে যায়। কমে যাওয়ার ফলে কি হয়? নদীর দু পাশে দু তীরে কিন্তু ক্ষয় করতে শুরু করে। নদীর বাঁকের বাইরের দিকে জলের গতি বেশি থাকায় সেখানে ক্ষয় বেশি হয়, এবং ভেতরের দিকে কি হয়? যখন গতি কম থাকায় পলি কিন্তু জমা হয়। এইভাবে ক্ষয় এবং সঞ্চয় যৌথ প্রক্রিয়ার ফলে, ক্ষয় হচ্ছে সঞ্চয় হচ্ছে, দুটো কাজের ফলেই কি সৃষ্টি হচ্ছে? নদী ক্রমশ বাঁক নিতে শুরু করে বা মেন্ডার কিন্তু সৃষ্টি হচ্ছে। 2 নম্বর ভূমি কি রয়েছে দেখো, বন্যা ভূমি বা বন্যা সমভূমি। নদীর দুই পাশে বিস্তৃত সমতল ভূমিকে কি বলা হচ্ছে? বন্যা সমভূমি বা ফ্ল্যাট প্লেন কিন্তু বলা হচ্ছে। এই যে সমভূমিটি রয়েছে, এটা কিন্তু বন্যার প্রভাবে সৃষ্টি হচ্ছে, কারণে এর নাম বন্যা সমভূমি দেওয়া রয়েছে। গঠনের প্রক্রিয়া কি আছে দেখো, বর্ষাকালে নদীর জলস্তর বেড়ে গেলে নদী উপচে পড়ে আশেপাশের জমিতে জল ছড়িয়ে দেয়। যখন বর্ষাকাল আসে, বৃষ্টির ফলে কি হয়? নদীতে জলের পরিমাণ বেড়ে যায়। নদীতে যখন জলের পরিমাণ বেড়ে যায়, সেটা কিন্তু নদী আর ওইটুকু জায়গার মধ্যে ধরে রাখতে পারছে না, নদীর আশেপাশে কি হচ্ছে? ছাপিয়ে যাচ্ছে। ছাপিয়ে যাওয়ার ফলে বন্যা সৃষ্টি করছে। এই সময় কি হয়? নদী তার সঙ্গে যে বয়ে আনা বালি, পলি, কাকর, নুড়ি যেগুলো বয়ে নিয়ে আসে, সেগুলো তীরভূমিতে বা নদীর দুই তীরে কিন্তু জমা করতে থাকে। বছরের পর বছর দীর্ঘ সময় ধরে এই যে পলি জমতে থাকে, জমে জমে কি হয়? সমতল এবং উর্বর ভূমি সৃষ্টি করে, যাকে কিন্তু বন্যা সমভূমি বলা হচ্ছে। তারপরে দেখো কি আছে, প্রাকৃতিক বাঁধ। ঠিক আছে, প্রাকৃতিক বাঁধে কি আছে? যে নদীর তীরের পাশে পলি জমে যে উঁচু প্রান্ত তৈরি করে, তাকে কিন্তু প্রাকৃতিক বাঁধ বলা হয়। এই বাঁধ কি হয়? ন্যাচারাল ভাবে তৈরি হচ্ছে বা প্রাকৃতিক ভাবে তৈরি হচ্ছে, তাই কিন্তু একে প্রাকৃতিক বাঁধ বলা হচ্ছে। কিভাবে গঠিত হচ্ছে দেখো,
বন্যার সময় নদীর জল তীর ছাপিয়ে আশেপাশে ছড়িয়ে পড়ে। যখন বন্যা হয় নদীর যে জল রয়েছে আশেপাশে তীরে দুপারে কিন্তু ছাপিয়ে পড়ে বা ছড়িয়ে পড়ে। এই সময় ভারী যে পলিগুলো রয়েছে সেগুলো কি হয়, তীরের কাছে কিন্তু জমা হতে থাকে। নদী আর সেগুলোকে বয়ে নিয়ে যেতে পারে না, ওগুলো দুই তীরে কিন্তু আস্তে আস্তে জমা হতে থাকে। ফলে দুই তীরের পাশে ধীরে ধীরে উঁচু বাঁধের মতন গঠন তৈরি হয়। কি হয়, যে পলিটা আস্তে আস্তে জমা হচ্ছে দীর্ঘদিন ধরে, একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার সৃষ্টি হচ্ছে, এর ফলে কি হচ্ছে, উঁচু বাঁধের মতন তৈরি হচ্ছে, যাকে কি বলা হচ্ছে, প্রাকৃতিক বাঁধ বলা হচ্ছে। কি প্রাকৃতিক বাঁধ কেন বলা হলো, কারণ এটি প্রাকৃতিক বা ন্যাচারাল উপায় কিন্তু তৈরি হচ্ছে। তারপরে কি আছে, 4 নম্বর ভূমিরূপ দেখো, অক্সবো হ্রদ বা অক্সবো লেক। নদীর বাঁক বিচ্ছিন্ন হয়ে অর্ধচন্দ্রাকৃতি বা আধা চাঁদের মতো যে হ্রদ তৈরি করে তাকে কি বলে, অক্সবো হ্রদ কিন্তু বলা হচ্ছে। এই যে হ্রদটা রয়েছে কিভাবে গঠিত হচ্ছে, মিয়ান্ডারের বাঁক ক্রমশ তীব্র হতে হতে এক সময় কি হয়, নদী শর্টকাট পথে কিন্তু সোজা প্রবাহিত হতে শুরু করে। মিয়ান্ডারের বাঁক যখন অনেকটা বেড়ে যায়, ক্ষয় হতে হতে বাঁকগুলো আরো ক্ষয় হয়ে হয়ে আরো বেঁকে যাচ্ছে, তখন কি হচ্ছে, নদী কিন্তু আর সেই বাঁক দিয়ে এত দূর দিয়ে কিন্তু বয়ে যায় না, একটা সময় আসে শর্টকাটে প্রবাহিত হতে, সোজা প্রবাহিত হতে কিন্তু শুরু করে। ফলে কি হয়, পুরনো যে বাঁকটি থাকে, বাঁকটি মূল নদী থেকে বিচ্ছিন্ন বা আলাদা হয়ে যায় এবং সেখানে একটি চাঁদের মতো আকৃতির হ্রদের কিন্তু সৃষ্টি হচ্ছে, যাকে কি বলা হচ্ছে, অক্সবো হ্রদ কিন্তু বলা হচ্ছে। তারপরে কি আছে দেখো, 5 নম্বর যে ভূমিরূপ রয়েছে নদীর পার্শ্বীয় ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ, সেটা হচ্ছে প্রশস্ত উপত্যকা। প্রশস্ত উপত্যকা কি, পার্শ্বীয় ক্ষয়ের ফলে, নদীর পার্শ্বীয় ক্ষয়ের ফলে নদীর উপত্যকা কি হয়, প্রশস্ত হয়ে যায়, একে কিন্তু প্রশস্ত উপত্যকা বলা হচ্ছে। কিভাবে গঠিত হচ্ছে দেখো, সমভূমিতে নদী ক্রমাগত পাশের দিকে ক্ষয় করতে থাকে। সমভূমি অঞ্চলে যখন নদী এসে পৌঁছায় তখন কি করে, দুই তীরে কিন্তু বা পাশে কিন্তু ক্ষয় করতে থাকে। ফলে নদীর দুই পাশে তীরভূমি ভেঙে গিয়ে উপত্যকার প্রস্থ বৃদ্ধি পায় এবং একটি প্রশস্ত উপত্যকার কিন্তু সৃষ্টি করে। সবশেষে দেখো উপসংহার দেওয়া আছে, নদীর পার্শ্বীয় ক্ষয়ের ফলে সমভূমি অঞ্চলে কি কি সৃষ্টি হচ্ছে, নদী বাঁক বা মিয়ান্ডার সৃষ্টি হচ্ছে, বন্যার ফলে বন্যার সমভূমি সৃষ্টি হচ্ছে, বন্যার ফলে আবার হচ্ছে যে নদীর সাথে বয়ে আনা নলি কাকড় বালি এগুলো আবার সঞ্চিত হয়ে উঁচু হয়ে আবার প্রাকৃতিক বাঁধ সৃষ্টি করছে, তারপরে অক্সবো হ্রদ সৃষ্টি করছে, প্রশস্ত উপত্যকার মতন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিরূপ প্রশস্ত পার্শ্বীয় ক্ষয়ের ফলে সৃষ্টি হচ্ছে, যা ভূমিরূপকে বৈচিত্র্যময় এবং উর্বর করে তুলতে কিন্তু সাহায্য করে। তো আজকের আলোচনা কিন্তু এতটুকু ছিল, আশা করছি আজকের আলোচনা তোমরা সবাই বুঝতে পেরেছো। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি, দেখো তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ, দেখো নোটস পেয়ে যাচ্ছ, পিডিএফস পেয়ে যাচ্ছ, যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে সেগুলোকে ক্লিয়ার করার সুযোগ পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাস, সাজেশনস, মক টেস্ট পেয়ে যাচ্ছ, আর এছাড়াও লাইভ ক্লাসেস কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকের আলোচনা কিন্তু এতটুকু ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।